কখনো ক্ষমা করা যাবে না শেখ হাসিনাকে, বললেন ফখরুল। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আশা। জাতি ধর্ম নির্বিশেষে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান এনসিপির। জুলাই গণ অভ্যুত্থান সেল করার ঘোষণা। জুলাই হত্যায় আনিসুল সালমান সহ 17 জনের তদন্ত শেষ পর্যায়ে, 3 মাসে প্রতিবেদন জমার নির্দেশ। এ মাসে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। সংসদের উচ্চ কক্ষ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে কখনোই ক্ষমা করা যাবে না। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানই নয়, বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না। এ সময় গণ অভ্যুত্থানে শহীদদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের আশা জানিয়ে তিনি বলেন, বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জন্য তারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচির দ্বিতীয় দিনে রাঙামাটিতে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। ঘাগড়া মানিকছড়ি হয়ে রাঙামাটি আসেন দলের নেতাকর্মীরা। তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। বনরূপা বাজারে পথসভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। পাহাড় সমতল ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান তারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দল মত আর ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণ পার্বত্যাঞ্চল করবে তার দল। রাঙামাটি থেকে পদযাত্রাটি এখন চট্টগ্রামের পথে আছে। সেখানেও বেশ কিছু গণসংযোগ ও পথসভায় কথা বলবেন দলের নেতারা। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে। এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে। পাহাড়ের যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে, এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এ বিষয়ে আরো খবর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এনসিপির কর্মসূচি পদযাত্রাটি এখন কোথায় রয়েছে? দিনের কর্মসূচি আর কি কোথায় কোথায় তারা কি কর্মসূচি পালন করবেন? মামুন, এনসিপির যে পদযাত্রা কর্মসূচি সেটা রাঙামাটি থেকে রওনা হয়ে, অর্থাৎ দুপুর আড়াইটার দিকে রওনা হয়ে এখন সেটি চট্টগ্রামে চলে এসছে এবং সেটি এখন বালুছড়া অর্থাৎ অক্সিজেনের খুব কাছাকাছি, অর্থাৎ যেখানে এনসিপির যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের খুব কাছাকাছি এলাকায় আসলে চলে এসছে। আমরা যদি দেখাই এনসিপির গাড়ি বহরটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমরা কিন্তু দেখছি যে এটি গাড়ি বহরটি এখন বালুছড়া এলাকা ক্রস করছে, অর্থাৎ একটু পরে সেটি পৌঁছে যাবে অক্সিজেন এলাকায়। তো এর আগে এখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে, বিশেষ করে যেটি এরা 2 নম্বর গেটে জমায়েত বা বহদ্দারহাটে, চকবাজার, বান্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগার পাস, হালিশহর, এই কয়েকটি এলাকায় পদযাত্রা করার আসলে তাদের রয়েছে, কথা রয়েছে। তবে তারা আসলে সময় সাপেক্ষে এই বিষয়গুলো হয়তো সেখানে গিয়ে তারা পরিবর্তন করতে পারেন। তবে প্রাথমিকভাবে আমরা যেহেতু জেনেছি সে বহদ্দারহাট এলাকায় তারা আসলে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে তারা সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং সেখানে চট্টগ্রামের, আপনারা জানেন যে জুলাই আন্দোলনে চট্টগ্রামের একটা অন্যতম ভূমিকা রয়েছে। এই চট্টগ্রামের যেখানে বহদ্দারহাট এবং
2 নম্বর গেট এলাকায় আন্দোলনকারীদের মিলন মেলা তৈরি হয়েছিল, যেখানে আন্দোলনে আসলে এখানে জড়ো হয়েছিল, আন্দোলনের তড়িৎ গতি সেখানে পেয়েছিল। তো এই কারণে সেখানেটি আসলে মূল বিষয়, সেখানে আসলে তারা সেই জায়গাটিতে এবং নিউ মার্কেট এলাকায় সেই সব জায়গাগুলিতে যে জুলাই যে স্মৃতিময় যেসব জায়গাগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার তারা কথা রয়েছে। তো এর আগে তারা রাঙ্গামাটিতে আসলে সেখানে যে পাহাড়ি যে জনপদ, সেই জনপদের কথাগুলো আসলে তারা পৌঁছে দিয়েছেন, যে এনসিপির তাদের যে বক্তব্য সেটা তাহলে পাহাড়ি জনপদে পৌঁছে দিয়েছেন। তারা যেটি বলেছেন যে পাহাড়ের যে কৃষ্টি কালচার রয়েছে বা বিভিন্ন ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী রয়েছে, সবাই একসাথে এগিয়ে সেই বাংলাদেশকে এগিয়ে নিতে তারা চায়, এবং এখানে কেউ যত পাহাড় যাতে কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে বা পারিবারিক সাথে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে সেখানে জানিয়েছেন। এবং তাদের যে ইচ্ছা যে পাহাড়ের মানুষকে সাথে নিয়ে তারা এই দেশটাকে এগিয়ে নিবে। এবং একই সাথে যে বিষয়গুলো তারা আসলে বলছেন যে পাহাড়ের পাশাপাশি যে সমতলের যেসব জায়গাগুলো রয়েছে, যাতে কেউ আলাদা করে এই জনপদকে যেন কোনোভাবেই বিচ্ছিন্ন করে রাখা না হয়। জনপদের যে উন্নয়ন সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এমনি আসলেই বিচ্ছিন্ন রয়েছে। তো সেই বিষয়গুলো যাতে এখানে তুলে আনা হয় এবং একটি সংবিধান যাতে সংস্কার করা হয়, সেই বিষয়গুলোকে সেখানে তুলে ধরা হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন, ধন্যবাদ আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। কারাগারে কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। অসৎ উদ্দেশ্য থেকে এটি করা হয়ে থাকতে পারে আশঙ্কা তার, যদিও তা নাকচ করেছেন চিফ প্রসিকিউটর। জানান, শেখ হাসিনার মন্ত্রিসভার 17 জনের বিরুদ্ধে শেষ পর্যায়ে মানবতা বিরোধী অপরাধের তদন্ত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে। গণঅভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের 9 মন্ত্রী, 2 উপদেষ্টা ও বিচারপতি সহ হাজির করা হয় 38 জনকে। সকাল 11:30টার পর ট্রাইব্যুনালে একে একে তোলা হয় আনিসুল হক, কামরুল ইসলাম, দীপুমণি পলক সহ 16 জনকে। এ সময় এজলাসে খোশ গল্প করতে দেখা যায় আওয়ামী লীগের এক সময়ের ক্ষমতা ও প্রভাবশালী এসব নেতাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখা যায় সবার খোঁজ খবর নিতে, আবার তাদের আইনজীবীদেরও দিলেন পরামর্শ। বিচার কাজ শুরুর আগে হাসানুল হক ইনুর আইনজীবী জানান তার মক্কেল কথা বলতে চান। এ সময় হাসানুল হক ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। তার দাবি এটি অসৎ উদ্দেশ্যে করা হয়। এ সময় চিফ প্রসিকিউটরের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইনু। উচ্চকিত হয়ে ওঠেন সাবেক মন্ত্রীরাও। পাল্টা তোপ দাগেন ট্রাইব্যুনালও, বলেন তারা ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরে তার ভয়েস রেকর্ড করা হয়েছে। তো কি উদ্দেশ্যের ভয়েস রেকর্ড করা হয়েছে এবং কেন রেকর্ড করা হয়েছে এ বিষয়ে আমি তার নিয়োজিত আইনজীবী বা আমার সাথে যারা ছিলেন তারা কেউ অবগত ছিলেন না, বা কোনো পিটিশন আমাদের জানা ছিল না, বা কোনো অর্ডার হয়েছে কিনা সেটাও আমরা জানতাম না। পরে 16 মন্ত্রীসহ 45 জনের মামলায় সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে 45 জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা, এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। এদিকে রোববার হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে একটি মামলার বিচার শুরু হয়েছে, এই মামলায় তাকে আনা হবে না। ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিকে কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আলোচিত এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। সংসদে উচ্চকক্ষ গঠিত হবে কিনা সে বিষয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতেই একথা জানান কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান,
জুলাই মাসের মধ্যে একটি সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। এজন্য অনেক বিষয় একমত হয়েছে দলগুলো, কিন্তু বেশ কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আলী রিয়াজ জানান, কমিশনের সভাপতির সাথে সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। এ বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দেওয়ার বিষয়ে আশাবাদী ঐকমত্য কমিশন, এই জন্য দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকও চলছে। কি মনে হচ্ছে আপনার, সফলতা মিলবে? জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে জুলাই মাসে একটি জাতীয় সনদ তৈরি করার জন্য। সে কারণে মূলত 15তম দিনের মতো আজকেও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে এবং আলোচনা করছে ঐকমত্য কমিশন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন। এর আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফলে আজকে আবারও এজেন্ডা আকারে এই বিষয়টি আনা হয়েছে এবং সেখানে 4টি দলের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবগুলো একত্রিত করে একটি সমন্বিত প্রস্তাব দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। মূলত প্রধান উপদেষ্টা কিভাবে নিয়োগ পাবেন এবং তার যে নিয়োগ বাছাই কমিটি রয়েছে সে কমিটির সদস্য সংখ্যা কত হবে সেটি নিয়েও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিন হবে নাকি 120 দিন হবে সে বিষয়টিও কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া আরও অনেকগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। দলগুলোর সাথে ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে এখন আলোচনা করছে এবং হয়তোবা 4:30-5টা নাগাদ আমরা একটি আপডেট জানতে পারবো যে আদৌ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হলো কিনা। আজকে আরেকটি এজেন্ডা রয়েছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। তবে সেটি নিয়ে আজকে আলোচনা হবে কিনা সেটি নিয়ে কিন্তু আসলে আমরা বলতে পারছি না। আরেকটি বিষয়, যে শিডিউল আমরা পেয়েছি এখন পর্যন্ত, তার মধ্যে দেখা যাচ্ছে যে এই মাসের মধ্যেই তারা চেষ্টা করছেন একটি সনদ তৈরি করার জন্য এবং যে শিডিউলটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 24 তারিখ অর্থাৎ 24 জুলাই হয়তোবা দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনাটি শেষ হবে। পরবর্তীতে 27 থেকে 29 জুলাই রাজনৈতিক দল সমূহের নিকট জুলাই সনদের একটি খসড়া প্রস্তাব পাঠানো হবে এবং 30 জুলাই একটি জাতীয় সনদ চূড়ান্ত করা হবে এবং 31 জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের একটি পরিকল্পনা রয়েছে, যে শিডিউলটা আমরা পেয়েছি। তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে। যে অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। খবরের পরের প্রসঙ্গে যাচ্ছে, গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে 2 সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি দাবি করেন, গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে। কারফিউয়ের পর 144 ধারাও ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারের কোনো খবর তার কাছে নেই। দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অসুবিধা হবে না, চলছে প্রস্তুতি ও প্রশিক্ষণ। গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিআরটিএতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি। জানান, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান। কাগজ না পাওয়া গেলে সব গাড়ির বিরুদ্ধে মামলা হবে। এ সময় চালকরা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়ে নানা অভিযোগ করেন। নিবন্ধন পেতে প্রয়োজনীয় নথি জমা দিতে দ্বিতীয় দফায় এনসিপি সহ 83 দলকে চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের লক্ষ্যে গেল 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। 2 দফা সময় বাড়িয়ে সময়সীমা শেষ হয়
গেল 22 জুন। এ সময় 144টি দল নিবন্ধনের আবেদন জমা দেয়। দলগুলোর আবেদন যাচাই উঠে আসে 144টি দলের মধ্যে একটিও নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। প্রথম দফায় গেল বৃহস্পতিবার 61টি দলকে প্রয়োজনীয় নথি জমা দিতে চিঠি পাঠানো হয়। দ্বিতীয় দফায় আজ অবশিষ্ট 83টি দলকে চিঠি পাঠানো শুরু করেছে। আগামী 15 কার্যদিবসের মধ্যে দলগুলোকে তাদের তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে হুমকি হিসেবে দেখছে চীনের লগ ইংকে। মূলত সমুদ্রপথে পণ্য সরবরাহের সার্বিক ব্যবস্থাপনায় ডিজিটাল মাধ্যম হিসেবে বিশ্বের বহুল ব্যবহৃত সফটওয়্যার চীনের লগ ইংক। বাংলাদেশসহ যা ব্যবহার করছে বিশ্বের 50টি দেশ, আর তাই বাংলাদেশকে এটা ব্যবহারে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। দেড় যুগ আগে চীনের এক প্রদেশে যাত্রা শুরু প্রযুক্তি প্ল্যাটফর্ম লগিংকের। মূলত সাগর পথে পণ্য পরিবহন ব্যবস্থাপনা, তথ্য ও জাহাজ ট্র্যাকিংয়ের কাজে লাগে এই লজিস্টিক সফটওয়্যার, যা বর্তমানে ব্যবহার করছে বিশ্বের অন্তত 50টি দেশ। তালিকায় আছে বাংলাদেশের নামও। শুরু থেকেই বিনামূল্যে লগিং সেবা দিচ্ছে বেইজিং, যদিও তা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তাদের ধারণা এর মাধ্যমে তথ্য ভান্ডার তৈরি করছে চীনারা, যা দিয়ে ব্যবহারকারী দেশগুলো থেকে বাড়তি সুবিধা নিচ্ছে বাণিজ্যিক দর কষাকষিতে। 2022 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক পণ্যের গন্তব্য সহজেই জেনে যাচ্ছে চীন। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের হুমকি হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয় একে। শুল্ক নিয়ে দর কষাকষিতে বাংলাদেশের লগিং ব্যবহারে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি। বিশ্লেষকরা বলছেন, নতুন মার্কিন প্রশাসনের কাছে তাদের স্বার্থই আসল। চায়নাকে কেন্দ্র করে আমেরিকার কি চাওয়া পাওয়া, বাণিজ্যের মধ্যে বাণিজ্যের বাইরে বিনিয়োগে, লজিস্টিক্সে, মেরিটাইম অপারেশন বা প্রকিউরমেন্ট, সেটা ডিফেন্স নন ডিফেন্স প্রকিউরমেন্ট, এই জায়গাগুলো বুঝতে বোধহয় আমাদের দেরি হয়ে গেছে। যার ফলে আমাদের যে অফার টু ইউএস, যার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপিস করব, শান্ত করব, প্রভাবিত করব, সেই অফার বোধহয় পরিপূর্ণতা এখনো লাভ করেছে নাকি আমি জানি না। মার্কিনীদের উদ্বেগের কারণ যাই হোক না কেন, সেখান থেকে সরে আসা খুব সহজ নয় বাংলাদেশের জন্য। এটা যে শুধুমাত্র বাংলাদেশের ট্যারিফ কমিয়ে আমেরিকান ইম্পোর্ট বাড়ালেই আমেরিকা শান্ত হবে, বিষয়টা যে অত সরল না। এর সাথে যে আসলে এই পুরো বিষয়টা যে অনেক বেশি রাজনৈতিক যতটা না অর্থনৈতিক বা বাণিজ্যিক, এই বিষয়টা বোধহয় আমাদের বুঝতে এপ্রিল 2-এর পরেও অনেক দেরি হয়ে গেছে। শুধু মার্কিনীরাই নয়, সম্প্রতি ইইউ দেশগুলোর বন্দরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের লগিং। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। গেল 3 মাসে সবচেয়ে বেশি পুশ ইনের ঘটনা মৌলভীবাজারে, যার বেশিরভাগই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে রয়েছে রোহিঙ্গাও। অবৈধ এসব পুশ ইন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। দেশের সাম্প্রতিক ঘটনায় আলোচনার বড় জায়গা করে নিয়েছে ভারত থেকে বাংলাদেশে পুশিনের ঘটনা, যা ঘটছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। তবে এ তালিকায় শীর্ষে মৌলভীবাজার। তথ্য বলছে, জেলায় এ পর্যন্ত পুশিন করা হয়েছে 501 জনকে, যার মধ্যে 351 জনই বড়লেখা উপজেলার। পুশিনের তালিকায় রয়েছে জেলার জুড়ি, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাও। পুশিন হওয়াদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, এদের মধ্যে রয়েছে রোহিঙ্গাও। সংশ্লিষ্টরা জানান, চোরা কারবারের উদ্দেশ্যে অবৈধ উপায়ে দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারতে যাচ্ছেন বড় একটা অংশ, যাদের ধরে বাংলাদেশে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। আমরা তো পরিবার লিয়ে বসবাস করি, অনেক সময় দেখা যায় 50, 40 জন, 20 জন, 30 জন লোক রইয়া আইলো, রাত্রে অন্ধকারে ডর লাগে, ভয়ও লাগে যে এরা খারা ইন্ডিয়ার বিএসএফ আইলো না রোহিঙ্গা আইলো বা খারা আইলো। পুশিনের কারণে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আইনগত প্রক্রিয়া না মেনে পুশিন করছে বিএসএফ, যা রোধে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা। আমাদের বাংলাদেশিরা যারা ওখানে কাজকর্ম করেন তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশের ভিতর পাঠাচ্ছেন, সেটা আসলে কোনো সিস্টেম হইতে পারাটা চাচ্ছে না। কিন্তু যেহেতু আমাদের দেশের নাগরিক হওয়ায় আমরা তাদের পরিচয় নিশ্চিত হচ্ছি। বিজিবি নিয়ে এসে আমাদের কাছে যখন দিচ্ছে, দেওয়ার পরে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেছি। মৌলভীবাজার জেলায় আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাগ্রত বাংলা, সংসপ্তক, স্বাধীনতা চিরন্তনের মতো মুক্তিযুদ্ধ ভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান মারা গেছেন। ভাস্কর হামিদুজ্জামান গেল সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হামিদুজ্জামান খান 1946 সালের 16 মার্চ কিশোরগঞ্জের সহস্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। 1970 থেকে 2012 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনা করেন। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য সুপরিচিত ছিলেন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর।